আছে এখানে ঘুরে যাবো এবার ঘুরে যাবো ঘুরে যাবো আল্লাহ আমাদের জন্যই তো ছবি হবে না। আমরা রাতি পাবো না, কিন্তু ওই লোকগুলো তো আমাকে ডিস্টার্ব করে দিচ্ছে। ও আমাদের তো ছবি নষ্ট করে যাচ্ছে এই যে এই চারজনের যে ক্যামেরা এই তাহলে আমরা এটা কোনো কথা কোনো ছবি তো পাচ্ছি না। আমাদের এসে লাভ হবে এনারা যদি সামনে থাকে। কারণ তো ওখানে থাকলে লাভ হতে না পাওয়া হবে আমি জানতাম আমাদের আর এসে লাভ হবে আমাদের ছবিটা পরে দেন আমরা এমনিতেই সরব আপনি সামনে থেকে আমি তো নিজে থেকেই সরব ডাক্তাররা ভালো আছো? আমরা তো ঢুকে না যাই। আপনারা পিছিয়ে যান পিছিয়ে
বাজে সে পিছনে চলে যান। ক্যাথল্যাবের ফ্যাসিলিটিস ইনিশিয়ালি ইনকর্পোরেট করা হবে। আমি ওনাদেরকে অনুরোধ করছি যাতে ক্যাথল্যাবটা আর স্যার এই মোটামুটি স্যার এইখানে আমাদের এটা আমাদের টোটাল 2 বছরের ভিতরে স্যার আমরা 2 বছরের ভিতরে আমরা এটা কমপ্লিট করে আমরা স্যার এটা ছোট্ট একটা মডেল আছে স্যার, ছোট্ট একটা মডেল আছে আমরা এইখানে স্যার একটা করে দেখা যাচ্ছে এটা স্যার এই যে একটা বিল্ডিং যেটা হয়ে গেছে এটা স্যার হলো হসপিটাল, আর এই যে এখানে স্যার ফিমেল হোস্টেল, মেল হোস্টেল, আর স্যার এখানে ডরমেটরি। এই 4টা বিল্ডিং অবশ্যই এই ফেজে হচ্ছে না, কারণ এটা ডিমান্ডে এখন এই মুহূর্তে নাই। এটা স্যার রইল ডক্টরসদের ডক্টরসদের জন্য স্যার এই 1250 স্কোয়ার ফিটের বিল্ডিংটা এই মুহূর্তে আমরা করছি, আর এইটা করছি। কিন্তু এইখানে স্যার এই 3টা বিল্ডিং হচ্ছে, এমনি অডিটোরিয়াম এগুলো সব হচ্ছে স্যার এই এটা পরবর্তী ফেজে। আর স্যার এটা পুকুর, এটা খেলা, এই মোটামুটি স্যার এটা এই হসপিটালটা ঠিক এই আদমি। এটা এক্সিস্ট, এটা স্যার বলে এটা বড় বিল্ডিং। সুন্দর হবে স্যার, জায়গাটা ছেড়ে দিলে আমরা ওইদিকে যাবো একটু প্লিজ, একটু প্লিজ। সবাই
সামনে জায়গা ছেড়ে দেন প্লিজ। সরেন না, সরেন না, পাচ্ছেন তো, শর্ট পাচ্ছেন তো। পিছনে আসুন, আর একটু পিছনে আসুন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث إله العالمين পরওয়ারদিগার মহান দাতা দয়ালু সর্বশক্তিমান মাবুদ আয় আল্লাহ 500 শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল হাসপাতাল আল্লাহ শুভ উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনের পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে আমরা যশোরবাসী আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। পরওয়ারদিগার অক্লান্ত পরিশ্রম করে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যশোরের গণমানুষের সঙ্গে তার কৃত ওয়াদাকে রক্ষা করার জন্য ছুটে এসেছেন। পরওয়ারদিগার তিনি নিজ হাতে খাল খনন করেছেন। খাল খনন করে তিনি গণমানুষের হৃদয়ের স্পন্দন মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের স্মৃতিকে জনমনে জাগিয়ে তুলেছেন। আল্লাহ এই খাল খননকে আপনি সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নেন। আল্লাহ তার সমুদায় সওয়াব পরিপূর্ণভাবে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহে আপনি পৌঁছায় দেন। আয় আল্লাহ, বিশেষ করে এই মাত্র মাননীয় প্রধানমন্ত্রী যশোরের গণমানুষের দীর্ঘদিনের আশা 50 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল শুভ উদ্বোধন করলেন। আয় আল্লাহ, মেহেরবানি করে এই হাসপাতালকে আপনি কবুল করে নেন। কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে তার সমুদায় সওয়াব আপনি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিশেষ করে এই হাসপাতালের সঙ্গে যার স্মৃতি বিজড়িত আয় আল্লাহ গণমানুষের হৃদয়ের স্পন্দন আয় আল্লাহ সাবেক সফল 3 বারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার রুহের মাগফিরাতের জন্য আপনি কবুল করে দেন। আয় আল্লাহ সদকায়ে জারিয়ার সমুদায় সওয়াব বেগম জিয়ার রুহে আপনি পৌঁছায় দেন। পরওয়ারদিগার এই যশোরের গণমানুষ তথা দক্ষিণবঙ্গের গণমানুষের হৃদয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর আনন্দের হিল্লোল বয়ে দিয়েছে। মাবুদ আয় আল্লাহ, আপনিও মাননীয় প্রধানমন্ত্রীর উপরে খুশি হয়ে যান। আয় আল্লাহ, তার যাবতীয় উদ্যোগের উপরে আপনি গায়েবী রহমত নাজিল করেন, তার সরকারের প্রতি রহমত নাজিল করেন। আয় আল্লাহ, পরিশেষে এই মেডিকেল কলেজ হাসপাতালকে তার বাকি নির্মাণ কাজকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে অতি দ্রুততার সঙ্গে পূর্ণতায় পৌঁছে দেওয়ার সমুদায় তৌফিক আপনি দান করে দেন। আয় আল্লাহ, যেভাবে প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশ এবং দেশের জনগণ এগিয়ে যাচ্ছিল, আয় আল্লাহ বর্তমান সময়ে তারই সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এই দেশ এবং জনগণের সকল স্বার্থকে আপনি উন্নতি এবং অগ্রগতিকে ভরে দেন। আল্লাহ আল্লাহ, এই দেশ মাতৃকার জন্য জনমানুষের জন্য প্রধানমন্ত্রীর প্রতিটি প্রকল্প তার প্রতিটি উদ্যোগকে আপনি গায়েবী রহমত দিয়ে ভরপুর করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত করে দেন। আয় আল্লাহ, বেগম জিয়ার মাগফিরাত আজকের এই শুভ দিনে কামনা করছি আমরা। তিনি যদি বেঁচে থাকতেন হয়তো এই শুভ উদ্বোধন তার হাত দিয়ে তিনি করতেন। পরওয়ারদিগার মেহেরবানি করে তাকে কবুল করেন। আয় আল্লাহ, মরহুম আরাফাত রহমান কোকুকে মাগফিরাত করে দেন। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের এই যশোরের গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আয় আল্লাহ মরহুম জননেতা তরিকুল ইসলামের মাগফিরাত কামনা করছি। আয় আল্লাহ, সকলকে আপনি মাগফিরাত করে দেন। وصلى الله تبارك وتعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. আরেকটু দূরে বড় করেন। পিছনে বড় করে
এই সমর ভাই বিসমিল্লাহিররহমানিররহিম। যশোর মেডিকেল কলেজ আপনি ইয়া করেন, আমি ওর হাসপাতালের অডিয়েন্স কার্ডি। দীর্ঘদিনের দাবি পূরণের নিমিত্তে 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তি স্থাপনের আপু ফোনটা নিয়ে কি করে একটু বসেন। উপস্থিত হয়েছেন, যার প্রতীক্ষায় আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। আপনাদের ভোটে নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত রয়েছেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব সর্দার সাখাওয়াত হোসেন বকুল উপস্থিত আছেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী এমপি উপস্থিত রয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি উপস্থিত আছেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরাদ হোসেন আজাদ উপস্থিত রয়েছেন। যশোরের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন। যশোর মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ সহ সম্মানিত চিকিৎসকবৃন্দ উপস্থিত রয়েছেন। আমাদের যশোর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন খোকন উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, সহ ধর্ম বিষয়ক সম্পাদক বাবু অমলেন্দু দাস অপু উপস্থিত রয়েছেন। এই শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা স্ব ক্ষেত্রে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন, সমাজকে আলোকিত করছেন এবং উপস্থিত রয়েছেন এই মেডিকেল কলেজের সম্মানিত চিকিৎসক, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমাদের সৌভাগ্যের দিন, আজ আমাদের আনন্দের দিন। 2006 সালে যশোরের ঐতিহাসিক জনসভায় লক্ষাধিক জনতাকে সাক্ষী রেখে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যশোর একটি মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা দিয়েছিলেন। দুর্ভাগ্য, সরকার পরিবর্তনের কারণে তিনি তার কাজটি শেষ করে যেতে পারেননি। এই দীর্ঘ 20 বছরে মাত্র কয়েক বছর পূর্বে যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ একটি পৃথক মেডিকেল কলেজ ভবন পেয়েছে। তার আগ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী যশোর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালকে কেন্দ্র করেই একদিকে পড়ালেখা চলতো, আরেকদিকে তাদের ইন্টার্ন চিকিৎসকরাও সেখান থেকে তাদের ব্যবহারিক জ্ঞান আহরণ করতেন। যেই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালও তৈরি করে গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকে এই আয়োজনে আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না, সে কারণে আমি বক্তব্য রাখবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সর্দার সাখাওয়াত হোসেন বকুল এমপিকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ।
বিসমিল্লাহির রহমানির রহিম। যশোরে 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের এই পবিত্র ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এবং তিনি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার গর্বিত সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আজকের প্রধানমন্ত্রী, এ যাবৎকালের বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠক জনাব তারেক রহমান, উপস্থিত এই আসন থেকে আপনাদের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী, উপস্থিত পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী সহ মাননীয় সকল সংসদ সদস্যগণ, উপস্থিত সুধীবৃন্দ, হসপিটালের ডাক্তারবৃন্দ, ঢাকা থেকে আগত স্বাস্থ্য বিভাগের এডিশন সেক্রেটারি এবং মহাপরিচালক সহ সকল সুধীবৃন্দ, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে হাসপাতালটির উদ্বোধন হচ্ছে, আরো কিছুদিন হয়তো বা বিলম্ব হতো, কিন্তু আপনাদের মাননীয় মন্ত্রী, মাননীয় এমপি এই আসন থেকে নির্বাচিত অমিত সাহেবের অক্লান্ত পরিশ্রমে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আজকের এই শুভ দিনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নকে ওনারই সন্তানের হাতে আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। এই জন্য আল্লাহর কাছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে দেন। প্রিয় সুধীবৃন্দ, আমার বক্তব্য রাখার আজকে সময় না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশটাকে এখনো 2.5 মাস শেষ হয়নি, যে নতুন ভাবে সাজানোর যে পথকৃতভাবে কাজ করতেছেন, যেভাবে একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করে যাচ্ছেন, এই গ্রাম থেকে ওই গ্রামে, এই জেলা থেকে ওই জেলা, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন, সেটা প্রমাণ করে উই ওয়ান্ট টু ডু সামথিং ভেরি স্পেশাল ফর দিস কান্ট্রি। একে আমাদের প্রধানমন্ত্রী ঢাকায় প্রত্যাবর্তন করে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য নেশন, ফর দ্য পিপল। আপনি সেটারই অংশ হিসাবে এখানে ছুটে এসেছেন ওনার মায়ের এবং দেশের দরদে সেই প্রতিশ্রুতি পালন করতে। আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। বাকি বক্তব্য আমাদের সরকার প্রধানমন্ত্রী রাখবেন। আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। পরিশেষে, যদিও শেষে আর গুরুত্বের দিক থেকে অনেক বেশি, আমাদের প্রয়াত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য তরিকুল ভাইয়ের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, রূহের মাগফিরাত কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগে অপেক্ষা করছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ সরকারের সম্মানিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যশোর এবং খুলনা বিভাগের বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত যশোর জেলার সমাজের বিভিন্ন অংশের সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত আমার দলের প্রিয় নেতাকর্মী এবং অবশ্যই উপস্থিত যশোর মেডিকেল কলেজের প্রিয় স্টুডেন্টবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সকলে একটি কাজ করলাম, এই কাজটি সম্পন্ন হলে ইনশাআল্লাহ মানুষ উপকৃত হবে। অর্থাৎ আমরা আজকে এখানে বহুদিনের যে প্রত্যাশা যাওয়া লাগবে, আবার বেরোবো, হসপিটাল, এই হসপিটালের কাজটি আমরা উদ্বোধন করলাম। আপনাদের পেছনে যারা সামনে বসে আছেন, আপনাদের পেছনে মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজটি আমাদের বক্তব্য শুনেছেন। এই মেডিকেল কলেজটি 2006 সালে মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুম তরিকুল ইসলাম
উনি একটি জনসভায় কথা তুলেছেন, সাথে সাথে অনুভব এবং খালেদা জিয়া উনি সেটি অ্যাপ্রুভ করেছেন এবং কাজটি শুরু করেছেন। গত 20 বছর হাসপাতালের যে প্রয়োজন ছিল, এলাকার মানুষের চিকিৎসা সুবিধার জন্য যে হাসপাতালের দরকার ছিল, গত 20 বছর সেই কাজটি হয়নি। আজকে 20 বছর পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই কাজটি শুরু করেছেন, ওনার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন বাংলাদেশের মানুষের সমর্থনে সরকার গঠনের পরে বেগম খালেদা জিয়ার অসামান্য কাজ আবার শুরু করে। এটি 500 বেডের হসপিটাল হবে ইনশাআল্লাহ। এর মধ্যে আমাদের উপস্থিত বাংলাদেশের জনসংখ্যা তারা 20 কোটি। এটা বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন বা যারা রাস্তায় আছেন, তারা ব্যক্তিগত আমাদের সরকারি ধারণা চিকিৎসা সারা কৃষি যথেষ্ট ব্যয় সেজন্য আমরা নির্বাচন আগে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা চিকিৎসা সুবিধা যেরকম দেশের মানুষের জন্য গড়ে তুলব, একই সাথে আমাদের আর্থিক অবস্থা আমরা নিয়েছি যেদিকে আমরা বর্তমানে চেষ্টা করব, সেটি প্রিভেনশন। আমি যদি প্রথমে দেশের মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখতে পারি, তাহলে যারা অসুস্থ হবে সেই মানুষগুলো যখন হাসপাতালে আসবে স্বাভাবিকভাবে তার বেটার চিকিৎসা পাবে, তার জন্য সরকার থেকে বেটার দেওয়া সম্ভব হবে। এই যে প্রকৃতির কতটা প্রিভেনশন, এটি এখন ইউরোপে, আমরা জানি ইউরোপের অধিকাংশ দেশ, কয়েকটি দেশের অধিকাংশ দেশ, কিন্তু সেই দেশগুলো উচিত করছে তাদের দেশে মানুষকে চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য, এবং সেজন্য তারা এই সিস্টেমকে এখন গড়ে তোলার চেষ্টা করছে। এবং হিসাব করে দেখা গিয়েছে অর্থনৈতিকভাবে যে আমরা যদি প্রিভেনশনের পিছনে আমরা রিসোর্স ব্যয় করি, অর্থ ব্যয় করি, তাহলে তুলনামূলকভাবে রাষ্ট্রের খরচ কম হয়। এখন প্রিভেনশন বিষয়ে সংক্ষেপে আমি আপনার সঙ্গে বলছি। প্রিভেনশন কি হচ্ছে, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সারা দেশে 1 লক্ষ স্বাস্থ্য কর্মী আমরা নিয়োগ করতে চাই। এই স্বাস্থ্য কর্মীদের শতকরা 80% নারী আমাদের স্বাস্থ্য কর্মী। তাদেরকে আমরা ব্যক্তিগত ট্রেনিং তাদেরকে দেওয়া হবে, এবং তারা সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে যাবে। একজন স্বাস্থ্যকর্মী সে যেই গ্রামটি বা যেই ওয়ার্ডে সেখানে সে যাবে প্রত্যেকটি বাড়ি, এবং বাড়িতে গিয়ে সাধারণত আমরা জানি খাবার দাবার যেমন সব কিছু পরিবারের সদস্যদের দেখবার, পরিবারের নারী প্রধানদের নারী সদস্যের এখন আমরা যদি গিয়ে সেই নারী স্বাস্থ্যকর্মীকে পাঠাই এবং সেই নারী স্বাস্থ্যকর্মীরা গিয়ে যদি সেই পরিবারের যে প্রধান নারী আছেন তাকে যদি উনি বোঝাতে সক্ষম হন যে পরিবারের সদস্যদের যে কি কি খাবার কম দিতে যায়, কি কি খাবার কিভাবে উপস্থাপন করলে হার্টের অসুখ হবে, কি কি খাবার কিভাবে পরিবেশন করলে ডায়ালিসিস অর্থাৎ কিডনির সমস্যা হবে, তাহলে আমরা যদি এখানেই রোগীর সংখ্যা কমাতে পারি, জিনিসটা 1 দিন 5 দিন 7 দিনের বিষয় না, এটি বছরের পর বছর ধীরে ধীরে এটার রেজাল্ট আসতে সময় লাগবে, কিন্তু আমাদেরকে শুরু একদিক থেকে করতে হবে। তাহলে যেটি হবে, স্বাভাবিকভাবে এই হাসপাতালটি যখন হয়ে যাবে 500 বেডের, এই হাসপাতালে চাপ কম পড়বে। যারা এই যে আমাদের সামনে অনেক নতুন স্টুডেন্ট আছে যারা ইনশাল্লাহ ডাক্তার হবে একদিন, এবং এই হাসপাতালে ইনশাল্লাহ তারা কাজ করবে। কিন্তু এখন আজকে এখান থেকে যারা ডাক্তার হবে তাদের কাছে যদি এখন যেভাবে আছে সেইভাবে যদি প্রতিদিন তাদেরকে 100 রোগী দেখতে হয় একজন ডাক্তারকে, কিন্তু সেই 100 রোগীটাকে যদি আমরা কমিয়ে ফেলতে পারি, অর্থাৎ ছোটখাটো চিকিৎসা এবং মানুষকে অ্যাওয়্যার করার মাধ্যমে, সচেতন করার মাধ্যমে যদি সেখানেই আমরা মোটামুটি মানুষের অসুখের সংখ্যাটা কমিয়ে রাখতে পারি, অসুস্থ মানুষের সংখ্যা, তাহলে দেখা যাবে যে একজন ডাক্তারকে হয়তো 30টি রোগী দেখতে হচ্ছে। স্বাভাবিকভাবেই 100 বদলে যখন 30 বা কমে আসবে, যখন ডাক্তারের জন্য কিন্তু কনসেন্ট্রেট করা, অর্থাৎ একজন রোগীকে বেশি সময় দেওয়া সম্ভব হবে, একজন রোগীকে বেটার চিকিৎসা দেওয়া সম্ভব হবে। শুধু তাই নয়, আপনারা চিন্তা করে দেখুন, এই হসপিটালটি যখন হবে, স্বাভাবিকভাবে সরকারের পক্ষ থেকে 500 রোগীর ব্যান্ডেজ বলেন, ওষুধ বলেন, বা অপারেশন থিয়েটারে যেসব বিষয় থাকে সেগুলো প্রোভাইড করা হবে। হয়তো দেখা যাবে রোগীর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে 700 800, কিন্তু সরকারেরও তো একটা ক্যাপাসিটি আছে। যেমন ধরেন আমরা যদি ঢাকা মেডিকেল কলেজের কথা ধরি, ঢাকা মেডিকেল কলেজে খুব সম্ভবত আমান কত, এটা 1500 না, আমান 1500 না, আমান
ঢাকা মেডিকেল কলেজ, ডিজি সাহেব আছে তো ঢাকা মেডিকেল কলেজের? হ্যাঁ, কিন্তু অফিসিয়াল ক্যাপাসিটি কত? অফিসিয়াল 2600 বেড আছে, কিন্তু রোগী সংখ্যা কয় হতো আপনার? হ্যাঁ, দেখুন ঢাকা মেডিকেল কলেজ, আচ্ছা ঢাকা মেডিকেল কলেজ, এটির অফিসিয়াল বেড সংখ্যা হচ্ছে 2600, কিন্তু ঢাকা মেডিকেল কলেজে প্রতিদিন আসে 4000-এর মতন রোগী। এখন আমরা নিজেরাই চিন্তা করে দেখি, আপনি সরকার যে সাপোর্ট যেগুলা দিচ্ছে, ওষুধ বলেন, বেড বলেন, ডাক্তার বলেন, নার্স বলেন, ব্যান্ডেজ বলেন, যাই বলেন না কেন, 2600, ধরেন 3000-এ দিচ্ছে, সরকার দেখছে যে বেশি আসছে 3000-এ দিচ্ছে। আপনি প্রতিদিন 3000 রোগীকে অ্যাটেন্ড করছেন, কিন্তু তারপরে আপনার 1000 কিন্তু রয়ে যাচ্ছে। অর্থাৎ আজকের 1000, আগামীকাল আপনি 3000-এর মধ্যে, 4000-এর মধ্যে 2600 বা 3000-কে আপনি আজকে চিকিৎসা দিলেন, কিন্তু বাকি 1000 আজকে রয়ে গেল, 1000-কে দিতে পারলেন না। আগামীকাল যখন সকাল হবে, আগামীকাল আবার 4000 আসছে, এই 4000, 3000-কে সাপোর্ট দিচ্ছে, কিন্তু 2000, আজকের 1000 এবং আগামীকালও রয়ে যাচ্ছে আবার 1000, অর্থাৎ 2000 প্রতিদিন, কিন্তু এটা বাড়ছে, প্রতিদিন এটা বাড়ছে। সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা প্রিভেনশনটার উপরে জোর দিব। আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করব, যাতে যেগুলা বড় বড় অসুখ বিসুখ আছে সেগুলো থেকে যাতে মানুষকে দূরে রাখা সম্ভব হয়। এটি গেল একটি বিষয়। আরেকটি আমরা করার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে প্রাইভেট পার্টনারশিপ আমরা হসপিটালকে নেওয়া হচ্ছে, পিপিপি যেটাকে বলে, এটি হচ্ছে, ধরুন এই মুহূর্তে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে সরকারের যত হাসপাতাল আছে, যত বেড সংখ্যা, যত ডাক্তার নার্স আছে, মোটামুটি ভাবে প্রাইভেট সেক্টরেও সারা বাংলাদেশের মোটামুটি ভাবে যেগুলো হসপিটাল, সেগুলোর বেড সংখ্যা, নার্স, ডাক্তার সংখ্যা মোটামুটি ভাবে একই রকম। এখন একটি হাসপাতাল হবে, এখানে যে হাসপাতালটি হচ্ছে, এই হাসপাতালটি হতেও অনেক বেশ 2-2.5 বছর সময় লাগবে। এর মধ্যে তো মানুষ অসুস্থ হচ্ছে, চিকিৎসার সুবিধা থেকে অনেকে বঞ্চিত হচ্ছে, হাসপাতালে যেতে পারছে না। যশোরে বোধহয় আরেকটি 250 বেডের হাসপাতাল আছে, হ্যাঁ, ওটাও বিএনপি সময় করা, যাই হোক বিষয় সেটা না, কিন্তু ওখানেও কিন্তু রোগী জমা হচ্ছে। এখন পিপি যেটা করতে চাচ্ছি, যশোরে নিশ্চয়ই কিছু প্রাইভেট হসপিটাল আছে যাদের কতগুলো, যেমন ধরেন ক্যান্সার অথবা কার্ডিয়াক পেশেন্ট অথবা ডায়ালিসিস, এই ধরনের বিষয়গুলোকে ট্যাকেল করার মতন তাদের সিচুয়েশন হয়তো আছে, তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে। আমরা যেটা করতে চাচ্ছি, ধরেন 250 বেডের যে হসপিটালটা আছে, ওখানে ধরেন কার্ডিয়াক পেশেন্ট, হার্টের পেশেন্ট, প্রতিদিন হয়তো ডায়ালিসিস পেশেন্ট, আমরা এটা উদাহরণ দিই, এটা দিতে ইজি, ডায়ালিসিস পেশেন্ট ধরেন প্রতিদিন 200 করে জমা হচ্ছে, কিন্তু ওখানে আমরা ধরছি এটা উদাহরণ হিসাবে, দোকানে ধরেন যে মেশিনটা আছে, সেই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি মাসে 100 জনকে দেওয়া, কিন্তু আপনার প্রতি মাসে 200 জন রোগী আসছে। আমরা প্রথম 100 জনকে সেখানে সাপোর্ট দিলাম, চিকিৎসা করলাম, বাকি যে 100 জন লাইনে জমা হচ্ছে, এদেরকে আমরা প্রাইভেট যেই হসপিটালগুলো আছে সেখানে আমরা চেষ্টা করব ধীরে ধীরে বিভিন্ন জনকে, সরকারের পক্ষ থেকে আমরা তাদের কাছে সেই রোগীটা পাঠাবো, সেই খরচটাও সরকারই বহন করবে। আমরা এইভাবে মানুষকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি, কারণ আপনি এই যেই হাসপাতালটার ভিত্তিপ্রস্তর আমরা স্থাপন করলাম, এটা কিন্তু 2.5 বছর সময় লাগবে, কিন্তু আমরা পিপিপির কাজটা যদি শুরু করতে পারি, এর মধ্যে অলরেডি পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে, এর মধ্যে অলরেডি কয়েকটিতে ঢাকা শহরে পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে, 4টা হসপিটালে পাইলট প্রজেক্টের কাজ এর মধ্যেই শুরু হবে ইনশাল্লাহ। তাতে আমরা হিসাব করে দেখেছি, তারপরেও সরকারের খরচ 1 নম্বর কম হচ্ছে, 2 নম্বর এই হসপিটালটা হতে 2.5 বছর সময় লাগবে, তাই না ইঞ্জিনিয়ার সাহেব? তো তাই বললেন, 2.5 বছর সময় লাগবে, কিন্তু আমরা যদি ওই পলিসিটা ঠিক করতে পারি, আমরা হয়তো 2.5-3 মাসের মধ্যে মানুষকে সার্ভিস দেওয়া শুরু করতে পারবো, মানুষ চিকিৎসার সুবিধাটা পেতে পারবে। অর্থাৎ আমাদের লক্ষ্যটা হচ্ছে কত দ্রুত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। আমাদের সরকারের লক্ষ্যটা হচ্ছে যে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা। আমাদের লক্ষ্যটা হচ্ছে মানুষকে সচেতন করে গড়ে তোলা। কারণ আমাদের সকলকে একটা মনে রাখতে হবে, আমরা যদি সামনে বাড়তে চাই, আমরা যদি দেশকে সামনে নিতে চাই, জাতিকে সামনে নিতে চাই, অবশ্যই একটি সুস্থ জাতির প্রয়োজন। সুস্থ জাতি যদি সুস্থ না থাকে, সবল না থাকে, তাহলে আমরা পিছিয়ে যাব, এবং সে লক্ষ্যেই বর্তমান বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আসুন আমরা যেই কাজগুলো শুরু করেছি, সংক্ষেপে আপনাদের সামনে স্বাস্থ্যর বিষয় নিয়ে আমি তুলে ধরলাম। সরকারকে আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে আমাদের জন্য পুরো বিষয়টি ইজি হবে, যে এই কাজগুলোকে সামনে নিয়ে যাওয়া, যাতে করে আমরা বাংলাদেশের মানুষকে স্বাস্থ্যসেবা সহজেই তাদের ঘরে পৌঁছে দিতে পারবো, যাতে করে আমরা বাংলাদেশের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারবো, যাতে করে আমরা দ্রুততার সাথে বাংলাদেশের মানুষকে স্বাস্থ্য সার্ভিসটা আমরা দিতে পারবো। এটাই হোক আমাদের প্রত্যাশা, এটাই হোক আমাদের আশা, এটাই হোক আমাদের আগামী দিনের পরিকল্পনা। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। গর্ভকালীন সময়ে একজন গর্ভবতী মাকে ভালো আচরণ ও করণীয় সম্পর্কে পরামর্শ দিতে হবে। যেমন 1. পর্যাপ্ত পরিমাণে বৈচিত্র্যময় ও পুষ্টিকর খাবার খাওয়া। 2. গর্ভকালীন সময়ে সঠিক পরিমাণে ওজন বৃদ্ধি পাওয়া।